এটা হচ্ছে ট্রেকিং এর লাইন। লাইনে শেষ কোথায়? এখনো যা লাইন আছে 8 ঘন্টা লেগে যাবে ক্লিয়ার হতে। फिर हम लोग का यात्रा शुरू। বিয়ে করতে ঠান্ডা, মানে আমার হাতটা জমে গেছে, লিটারালি জমে গেছে। মানে আমি সত্যি হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি একদম আর্লি মর্নিং স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 5:08। তো দেখতেই পাচ্ছ আমরা ঘুম থেকে উঠে সবাই 4টের সময় উঠে ঝটপট করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর বুঝতেই পারছো এমন একটা জায়গা আছে যেখানে এটা না পড়লে হবে না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা বাইরের পরিবেশ। তো আমরা এখন ট্রেক করা স্টার্ট করব। আমরা আজকে উঠবো হচ্ছে কেদারনাথে। তো একটু পরেই বেরোবো, সবাই রেডি হয়ে গেলে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। ট্রেকিংটা কেমন হচ্ছে, কীভাবে যাচ্ছি আমরা সব শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো আমরা এখন যাই নিচে। নিচে কিন্তু ট্রেকিংয়ের লাইন পড়ে গেছে, রেজিস্ট্রেশন চেকিংয়ের লাইনটা। তো সেই লাইনে এখন দাঁড়াতে হবে, রেজিস্ট্রেশন চেক করাতে হবে, আর তার আগে ব্যাগটাকে জমা করতে হবে লকার রুমে। এটা হচ্ছে ট্রেকিংয়ের লাইন। লাইনে শেষ কোথায়? এগুলো আদৌ লাইন তো না, এমনি মানুষ দাঁড়িয়ে আছে, সেটাও তো একটা কথা। এখানেই বড় লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ট্রেকিংয়ের লাইন, আর এটা হচ্ছে সোনপ্রয়াগে। আর এখানে কিন্তু ভোর 3টে থেকে মানুষ লাইনে দাঁড়ায়, যাতে তারা তাড়াতাড়ি ট্রেকিংটা স্টার্ট করতে পারে কিউআর কোডটা স্ক্যান করার পর, যেটা আমরা কিন্তু একদমই জানতাম না। তাই আমাদের এখানে আসতে একটু লেট হয়ে গিয়েছিল। আর এখানে কিন্তু বিশাল বড় একটা লাইন পড়ে গিয়েছিল। আমরা এটাই মনে মনে ভাবছিলাম, এই লাইনে যদি আমরা দাঁড়াই তাহলে আমাদের ট্রেকিং করাটা অনেকটা লেট হয়ে যাবে। লাইনটার যে কোথায় শেষ সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যারা নেক্সট কেদারনাথে আসছো বা আসার প্ল্যান করছো, তারা কিন্তু ট্রেকিং করার সময় এই লাইনে অবশ্যই আগে দাঁড়াবে। কারণ তোমরা যত তাড়াতাড়ি লাইনে দাঁড়াবে, তোমরা কিন্তু তত তাড়াতাড়ি ট্রেকিং করাটা স্টার্ট করতে পারবে, মানে ওপরে ওঠার জন্য। এই লাইনের পাশে আমরা কিন্তু প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। 1 ঘন্টা দাঁড়ানোর পর আমরা ভাবছিলাম কিভাবে তাড়াতাড়ি করে আমরা এখান থেকে পাস করব। তাই জন্য সবাই মিলে আমরা একটা প্ল্যান করেছিলাম। কি প্ল্যান সেটা তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, মানে আমরা কিভাবে লাইন ঢুকে পড়েছিলাম, আর তারপরে কিন্তু আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। अभी भी हम लोग सोनप्रयाग से निकल नहीं पाए। এখনো যা লাইন আছে 8 ঘন্টা লেগে যাবে ক্লিয়ার হতে। फिर हम लोग का यात्रा शुरू। हर हर महादेव, हर हर महादेव, जय श्री केदार, জয় শ্রী কেদার। ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়েছি, ফাইনালি আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি। আমাদের ফাইনালি আবার বাথরুম কিউআর কোড স্ক্যান করা হয়ে গেছে। এটাও বল কোচিং থেকে করেছি। আবার এখনো করতে গেল। সেই স্টোরিটা তোমাদের পরে বলবো, এখন বলবো না কিভাবে আমরা লাইনে গেল বাথরুমে। চলো তাহলে সবার প্রথমে আমি তোমাদের সাথে এই মজার গল্পটা শেয়ার করি, কিভাবে এত লাইন থাকা সত্ত্বেও আমরা কিন্তু ঝটপট করে কিউআরটা স্ক্যান করে এই পাশে চলে এসেছি। আমরা কিন্তু দুজন দুজন করে ভাগ হয়ে গেছিলাম সবাই। ভাগ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু লাইনের মাঝখানে যারা ছিল তাদের সাথে কথা বলে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তারা ভালো ছিল বলেই কিছু বলেনি, হয়তো আমরা একজন দুজন ছিলাম বলেই তারা আমাদের তাদের লাইনের মধ্যে দাঁড়াতে দিয়েছিল। তো তোমরা যদি এরকমভাবে আমাদের মতো লেট করো, অবশ্যই কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো। যেটা আমরা করে সাকসেস হয়েছি, তোমরা কিন্তু নাও হতে পারো। তোমাদেরকে আগে থেকেই সাবধান করে দিলাম। তাই জন্য তোমরা যাদের সাথে কি কথা বলবে, তাদের সাথে ভালো করে কথা বলে যদি লাইনে দাঁড়িয়ে পড়তে পারো, তাহলে তোমাদের বেশিক্ষণ লাইনেও দাঁড়াতে হবে না।
এরপরে আমরা সবাই মিলে একসাথে আজকের দিনে যাত্রাটা শুরু করেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ যে এই পাহাড়ের অবস্থাটা, এখানে কিন্তু কিছুদিন আগেই ল্যান্ডস্লাইডটা হয়েছিল, যেটা হচ্ছে সব থেকে বড় ল্যান্ডস্লাইড, যেটা কিন্তু সোনপ্রয়াগের একদম শুরুতে, যার ফলে এখানে যে রাস্তাটা ছিল সেটা কিন্তু অলরেডি ভেঙে গেছে। তোমরা যারা যারা উত্তরাখণ্ডের জুলাই মাসে যে ল্যান্ডস্লাইডটা হয়েছিল সেটার নিউজটা দেখেছো তোমরা ভালো করেই জানবে। এখানে একটা সুন্দর রাস্তা ছিল, যে রাস্তা থেকে কিন্তু আগে গাড়ি চলাচল করতো, যে গাড়ি করে একদম খুব সহজেই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়া যেত। এখন কিন্তু এই ল্যান্ডস্লাইডের যে রাস্তাটা সেটা তোমাকে প্রথমে ক্রস করতে হবে, তারপর এখান থেকে যে ট্যাক্সি গাড়িগুলো সেটা তুমি পেয়ে যাবে গৌরীকুণ্ড যাওয়ার জন্য। বাট সেই গাড়িগুলো এতটাই ভিড় হয় যে সেই গাড়িগুলোর অপেক্ষা করলে অনেকটাই লেট হয়ে যাবে, তাই জন্য আমরা এই রাস্তাটাও হাঁটা শুরু করলাম। এই রাস্তাটার পরিমাণটা প্রায় 6 কিলোমিটার। যেহেতু আমরা সবাই হাঁটা শুরু করেছিলাম, তাই ভেবেছিলাম এই রাস্তাটা একদম একটুখানি হেঁটেই পার করে দেবো, তাই জন্য আমরা সবাই মিলে হাঁটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ যে গাড়িগুলো এখান থেকে পাস করলো, এই গাড়িগুলোই কিন্তু সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যায়। এখন যেহেতু ল্যান্ডস্লাইড হয়েছে তাই জন্য তোমাকে ল্যান্ডস্লাইডটা ক্রস করে সেই গাড়িগুলো ধরতে হবে, মানে ল্যান্ডস্লাইডে যে রাস্তাটা রয়েছে সেটা ক্রস করে আসার পরেই কিন্তু এই গাড়িগুলো ধরতে হবে, যেটা ধরে তুমি চলে যেতে পারবে খুব সহজেই গৌরীকুণ্ড। প্রথমের এই 6 কিলোমিটারের রাস্তাটা সেটা আমরা খুব হাসি মজা করেই পার করে ফেলেছিলাম, যেহেতু হাঁটাটা সবে শুরু করেছিলাম তাই জন্য কষ্টটা অতটা বুঝতে পারিনি। কিন্তু চারিদিকে যে প্রকৃতির সৌন্দর্যটা, প্রকৃতি যে এতটা সুন্দর সেটা আমি হয়তো এখানে না গেলে কখনোই বুঝতে পারতাম না। আর পাহাড় আসলেই খুব সুন্দর, উঁচু উঁচু পাহাড়, আর তার মাঝখান থেকে বেরিয়ে আসছে সূর্যের রশ্মি, কোথাও কোথাও আলো আর কোথাও কোথাও ছাওয়া, কোথাও কোথাও মেঘলা, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও ঝর্ণা, সমস্ত কিছু মিলিয়ে যেন ভীষণই সুন্দর। আমার কিন্তু পাহাড় বেশ ভালো লাগে, তোমাদের কার কার পাহাড় খুব ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখতেই পাচ্ছ পাহাড়ের এই ঝর্ণা, সেই ঝর্ণার জল যে কতটা শুদ্ধ সেটা কিন্তু তোমরা না দেখলে হয়তো বুঝতেই পারবে না। তো আমরা 2 ঘন্টায় পৌঁছেছি গৌরীকুণ্ড হেঁটে। 1.5 ঘন্টা 7টা থেকে, হ্যাঁ 7টা থেকে অলরেডি হয়ে গেছে, এসছি 10। হ্যাঁ সরি 1.5 ঘন্টাতে আমরা 6 কিলোমিটার হেঁটেছি, হেঁটে আমরা গৌরীকুণ্ডে পৌঁছে গেছি। এটা হচ্ছে গৌরীকুণ্ডের ভিউ। আর এদিকে আমরা এখন করছি খাওয়া দাওয়া, একটু ব্রেকফাস্ট, মাখানা, ड्राई फ्रूट्स खाएंगे। चलो हम खा लेते हैं, उसके बाद आप लोगों से मिलते हैं। মাখানা আই ডোন্ট লাইক। উল্টা রোদ আছে ভালো। পিয়াজি ঠান্ডা লাগছে, এমনি ঘেমে যাচ্ছে এবার গায়ে। মেইন যে কেদারনাথে যাওয়ার হাঁটা পথের রাস্তাটা সেটা কিন্তু এখান থেকেই শুরু হয়। তা আমরা কিন্তু এখান থেকে আবারও হাঁটা শুরু করলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর। এবারে আমাদেরকে উঠে যেতে হবে মন্দিরের দিকে। আমি ঝোলওয়ালাটা খাবো। পাহাড়ে আকার ম্যাগি নেই, না খাবো না। খুব অসভ্য মহিলা এটা একটা। ঝোলবেলা খাবার বলে নিয়ে আবার ফেরত দিতে দিচ্ছে। দেখছি ওটার মধ্যে বেশি আছে ওই যে। পাহাড়ে এসে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ মোমো খেতে। আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম, যেটা ছিল ম্যাগি। আর ম্যাগি খাওয়ার পর সবাই কিন্তু আমরা আবারও হাঁটা শুরু করলাম। আর এখান থেকেই মেন কিন্তু হাঁটা পথ শুরু হয়। আর এখানে তোমরা ঘোড়াও পেয়ে যাবে, যেটাতে করেও কিন্তু তোমরা যেতে পারো। আর রয়েছে পালকি আর পিট্টু, সেগুলো করেও কিন্তু তোমরা যেতে পারো। কিন্তু আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি কখনও এখানে ঘুরতে আসো বা ভোলেনাথের কাছে যেতে চাও তাহলে অবশ্যই পায়ে হেঁটে যাবে, কোনো মানুষকে কষ্ট দিয়ে নয়। যদি সত্যি কথা পূর্ণ করতে হয় তাহলে নিজে পায়ে হেঁটেই অবশ্যই যাবে। এটা আমার পার্সোনাল মতামত, তোমাদের এটার সাথে মতামত নাও মিল হতে পারে। তোমাদের যেটাতে মনে হয় তোমরা সেটাতেই যেতে পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। আর হেলিকপ্টারের ব্যবস্থাও রয়েছে, তোমরা যদি হেলিকপ্টারে যেতে চাও সেটাতেও যেতে পারো। তার জন্য কিন্তু তোমাদের 1 বছর আগে থেকে টিকিটটা বুক করতে হবে। আর তোমরা যারা যারা নেক্সট ট্রেকিং করে পাহাড়ে উঠতে চাইছো, কেদারনাথ যেতে চাইছো, তারা কিন্তু অবশ্যই কিছু জিনিস ক্যারি করবে, সেটা হচ্ছে কর্পূর। যাদের খুব শ্বাসকষ্টের প্রবলেম হয়, কিছুক্ষণ ওঠার পরপরই কিন্তু শ্বাসকষ্টের প্রবলেম তোমাদের হবে, সেই জন্য তোমরা যদি সঙ্গে একটু কর্পূর রাখো তাহলে সেই প্রবলেম থেকে কিন্তু তোমরা অনেকটা মুক্তি পেতে পারো। সঙ্গে রাখবে ড্রাই ফ্রুটস, জলের বোতলটা অবশ্যই ক্যারি করবে। বোতলে কিন্তু জল না রাখলেও হবে, কারণ পাহাড়ে কিন্তু অনেক ঝর্ণা আছে আর সেই ঝর্ণার জলগুলো কিন্তু ভীষণ ভালো। আমি কিন্তু সেই ঝর্ণার জলই খেয়েছি বেশিরভাগ সময়, কারণ জল ব্যাগে করে ক্যারি করা সেটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার।
আর একটা জিনিস আমি তোমাদেরকে অবশ্যই বলবো, যেই ভুলটা আমি করেছি সেটা তোমরা কখনোই করবে না। ব্যাগে প্রচুর পরিমাণ জিনিস ক্যারি করবে না, তার ফলে কিন্তু তোমার ট্রেকিং করতে খুব কষ্ট হবে। আমি যেহেতু ভুল করে ব্যাগে অনেক কিছুই নিয়ে ফেলেছিলাম, ভেবেছিলাম যে এইটুকু ব্যাগ তো আমি নিশ্চয়ই ক্যারি করে নিয়ে যেতে পারবো, কিন্তু সেটা কিন্তু একদমই হয়নি। আমার কিন্তু ভীষণই কষ্ট হয়েছিল অনেকটা পথ যাওয়ার পর, তারপরে কিন্তু ব্যাগটা আমার ক্যারি করতে ইচ্ছা করছিল না। আর এদিকে দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এটা কিন্তু ভীষণই একটা ভয়ানক রাস্তা, যেটা কিন্তু এখানেও ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা ভেঙে গিয়েছিল, আর সেই জন্য কিন্তু এই রাস্তাটা একদমই ভয়ানক। তো সেই সমস্ত রাস্তাগুলো কিন্তু তোমাদেরকে খুব সাবধানেই পার হতে হবে। তোমরা যে ব্যাগটা ক্যারি করবে সেটার মধ্যে খুব নেসেসারি জিনিস ছাড়া বেশি কিচ্ছু অবশ্যই নেবে না। যেমন ধরো একটা হ্যান্ড গ্লাভস নিতে পারো, একটা এক্সট্রা মোজা নিতে পারো, সঙ্গে একটা জ্যাকেট যেটা তুমি পরেই নিচ্ছ, আর সঙ্গে কিন্তু ড্রাই ফ্রুটস অবশ্যই রাখবে, যেটা তোমাকে অনেকটা এনার্জি দেবে। চাইলে চকলেটও রাখতে পারো, যেটা তোমাকে কিন্তু অনেকটা এনার্জি দেবে। আর তোমাদের আরেকটা কথা বলবো, তোমরা যারা যারা কেদারনাথ যাওয়ার প্ল্যান করো অবশ্যই কিন্তু বর্ষাকাল বাদ দিয়ে যে কোনো সময় যেতে পারো। বর্ষাকালে গেলে পাহাড়ের প্রেডিকশন কিন্তু একদমই তুমি বুঝতে পারবে না, যখন তখন মেঘ করে আসবে, যখন তখন বৃষ্টিও চলে আসতে পারে, আর বৃষ্টি আসা মানেই কিন্তু পাহাড়ে একটা দুর্যোগের সম্ভাবনা থেকেই যায়। তাই জন্য যতটা সম্ভব চেষ্টা করবে বর্ষাকালটা বাদ দিয়ে যে কোনো সময় তোমরা যেতে পারো, তাহলে পাহাড়ের যে আরও সৌন্দর্যগুলো সেগুলো তোমরা উপভোগ করতে পারবে। আমরা যখন পাহাড়ে ওঠা শুরু করেছিলাম তখন কিন্তু একটা ঝলমলে ওয়েদার পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম এমনই ওয়েদার যদি থাকে খুব ভালোই হয়, কিন্তু না, মাঝপথে কিন্তু বৃষ্টিও চলে এসেছিলো, যার জন্য আমাদের অনেকটা প্রবলেমও হয়ে গেছিলো। তো কী কী হয়েছিল সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো পুরো ব্লগটা। পিয়াদি কোথায়? পিয়াদি পিছনে। चोली के पीछे क्या দেখো বলতে বলতে এদিকে কিন্তু ঝমঝম করে বৃষ্টি নেমে গেছিলো, আর বৃষ্টি নামার পর পুরো রাস্তাটা ফাঁকা, সমস্ত মানুষ কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে পড়েছে। তো আমরাও এদিকে একটা দোকানের ভেতর দাঁড়িয়ে পড়েছিলাম, ওয়েট করছিলাম কিছুক্ষণ বৃষ্টিটা কমার জন্য, কিন্তু সেই বৃষ্টি তো আর কমার নয়, তার মধ্যেই সমস্ত মানুষ ওঠানামা শুরু করে দিয়েছিলেন। আমরা কিন্তু তাও অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু এই যে রাস্তায় যে জলটা যাচ্ছে সেটা থেকে প্রচণ্ড ভয় করছে, তাই আমরা এখানে বসে বসে বৃষ্টি কমার ওয়েট করছিলাম। এই হচ্ছে আমাদের অবস্থা। জাদু জাদু দেখেছেন কখনো? জাদু একটু আগে জাদু পুরো ছিল, এখন জাদু প্রো ম্যাক্স ছিল, এখন জাদু প্রো হয়েছে। বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, একটু রোদ উঠছে এবারে, কিন্তু রাস্তা একদম বাবা এদিকে যত উপরের দিকে উঠছে আমরা তত রাস্তা এরকম হচ্ছে। খারাপ, তার মধ্যে রাস্তাটা খারাপ হবে, সিঁড়ি আরও কষ্ট বেশি হচ্ছে নেবে। নর্মালি এরকম টাইপের রাস্তায় প্রবলেম হয় না বেশি। তারপরে ভাঙা এই জায়গাটা, এই খাদের জায়গাটা খুব ভয় লাগছে। আমি বাড়ি নেই, ওই জন্য আমি পুরো ভিজে গেছি। তো এটা হচ্ছে এখনকার আমার লাঞ্চ। ভাইয়া পিনে কা পানি দে না। ভালো তো, একটা নিচেও 60 টাকা। ज़्यादा लगेगा तो कम नहीं लगेगा। এখনো অনেক দূর যেতে হবে, ওই ওপরে উঠতে হবে, সেই ওপরে যেতে হবে। চলো। এদিকে আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে, তারপরে বৃষ্টিও কিন্তু কমে গেছে, আবারও একটা ঝলমলে ওয়েদার। আবারও সবাই মিলে আমরা হাঁটা শুরু করেছি, আর হাঁটতে হাঁটতে সবাই কিন্তু যে যার মতন করে হারিয়ে গেছে, কেউ এগিয়ে গেছে, কেউ পিছিয়ে গেছে। আসলে হাঁটার সময় এমনটাই হয়, কেউ এগিয়ে যায়, কেউ পিছিয়ে পড়ে। আমি যেমন এদিকে অনেকটা এগিয়ে আসার পর এখানে একটা শর্টকাট দিয়ে যখন উঠছিলাম, এখানে একা একা আমি অনেকক্ষণ বসেছিলাম, কারণ এখানে উঠতে উঠতে আমার একটু কষ্টও হচ্ছিল, আর তার সঙ্গে কিন্তু সুন্দর ওয়েদারটা আর সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা সেটা কিন্তু আমি উপভোগ করছিলাম। আর এই যে হঠাৎ করে মেঘ করে আসা ব্যাপারটা, সেটা কিন্তু আমার কাছে একদমই নতুন ছিল, আর মেঘগুলো যখন চোখের সামনে দেখছিলাম সেটা কিন্তু বেশ ভালো লাগছিল। এই যে হঠাৎ করে একগুচ্ছ মেঘ এসে সারা পাহাড়টাকে ঢেকে দিল, চোখের সামনের মানুষটাকেও খুব ভালো করে দেখা যাচ্ছে না, আর দূর থেকে দেখতে পাচ্ছি এই বরফে মোড়া পাহাড়টা, আর শুধু মনে হচ্ছে কখন আমি ওই অবধি পৌঁছাবো। আর এদিকে চারোদিকে কি সুন্দর মেঘ করে চারদিকটা কিন্তু একদম ভরে গেল।
এই যে সৌন্দর্যগুলো, প্রাকৃতিক দৃশ্যগুলো যেগুলো আমি চোখে দেখেছি, সেগুলো হয়তো ফোনের ক্যামেরাতে অতটা আমি বন্দি করতে পারিনি। যেটুকু আমি বন্দি করতে পেরেছি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ আমার এক্সপ্রেশন, আমার মুখের সামনে দিকে সুন্দর মেঘগুলো ভেসে যাচ্ছে, সেটা কিন্তু একদমই একটা আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই একটা অনুভূতি, যেটা হয়তো বলে কখনোই শেয়ার করা যাবে না। হাঁটতে হাঁটতে এমনটাই মনে হচ্ছিল পথ যেন আর ফুরোচ্ছে না। সেই সকাল থেকে হাঁটা শুরু করেছি, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, এখন কিন্তু সন্ধে হতে যাচ্ছে, তাও পথ শেষ হচ্ছে না। এদিকে এখনও কিন্তু 3.5 কিলোমিটার, আর এই 3.5 কিলোমিটারটা তখন কিন্তু আমার কাছে অনেকটা মনে হচ্ছিল। আর দেখতে দেখতে কিন্তু সেই মেঘ থেকে আবারও বৃষ্টি পড়া শুরু হলো, তাই জন্য আমি এদিকে এখন রেনকোটটা পরে নিয়েছি। আর দেখতে দেখতে কিন্তু পাহাড়ে অন্ধকারটাও নেমে এসেছে, অন্ধকার আর সঙ্গেই কুয়াশা, সামনের আলোগুলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না ঠিক করে। আর তার মাঝে কিন্তু আমি সবাইকেই হারিয়ে ফেলেছি, এখন একা একাই পথে চলতে হচ্ছে। খুঁজে পাইছি, হারিয়ে গেছিল। সুদীপ কোথায়? বলে ঝর্ণাটা ক্রস করতে 10-15 মিনিট হয়ে গেল, এটা কোনো কথা? মোটেই না, ঝর্ণাটাই তো এখানে। হ্যাঁ, আমি অনেক জোরেই হেঁটে উঠে, কারণ আমি चाहिए तुम्हारा नाम पे बुकिंग। हम लोग पहुंच गए हैं अभी, আমরা পৌঁছে গেছি আমাদের আজকে ডরমেটরিতে। আমরা এখনও মন্দিরে যেতে পারবো না, কারণ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে, আর প্রচণ্ড ঠান্ডা। মানে আমার হাতটা জমে গেছে, লিটারালি জমে গেছে। মানে আমি সত্যি, মানে মন্দির এখান থেকে খুব একটা দূরে নয়, খুব জোর 1 কিলোমিটার হবে, কারণ এখান থেকে একদম কাছে। তো আমরা এখন এখানে থাকবো, রাতে স্টে করবো, আমরা ভোরবেলা যাবো মন্দিরে। আমরা হচ্ছে নন্দী কমপ্লেক্সে, নন্দী বেস ক্যাম্পে, এখানে ডরমেটরিতে থাকবো। তো চলো আগে আমি রুমে ঢুকি, কারণ এতটাই ঠান্ডা লাগছে যে আমি কী বলবো, লিটারালি শেক হচ্ছে। কারণ এমন ঠান্ডা, তার মধ্যে এবার বৃষ্টি, মানে ঠান্ডায় বৃষ্টি হলে যে কি হতে পারে আমি ফিল করছি আজকে। যাই হোক, চলো রুমে গিয়ে দেখা হচ্ছে, আর কালকে সকালে তোমাদের শেয়ার করবো মন্দির। আমরা এখানে আসার পরে রুমে ব্যাগটা রেখে চলে এসেছিলাম ডিনার করতে। আর ডিনারে ছিল ভাত, কচুরি, সোয়াবিনের তরকারি, আর সঙ্গে ছিল ডাল। অনেকটাই খিদে পেয়ে গেছিলো, তাই ঝটপট করে দিকে খেয়ে নিচ্ছি। ড্রেসটাও সারার সময় পাইনি, কারণ এখানে এতটাই ঠান্ডা আর বৃষ্টি পড়ছে তার মধ্যে, তাই ভাবলাম আগে গিয়ে আমরা ডিনারটা করি। আর এখন যে আমরা ডিনারটা করছি এটা কিন্তু আমাদের রুমের সাথে ইনক্লুড ছিল, মানে আমরা যে ডরমেটরি বুক করেছিলাম তার সাথে কিন্তু ডিনারটা ইনক্লুড ছিল। আর আমরা কিন্তু কেদারনাথে ছিলাম GNVN এর ডরমেটরিতে। এদিকে আমার অবস্থা দেখছো, আমি কিন্তু ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়েছি। আর শোয়ার সময় হাতে গ্লাভস, মাথায় মাফলার, সঙ্গে কটসুল পরেই শুয়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছিল আমার। সঙ্গে একটা প্যারাসিটামলও খেয়ে নিয়েছিলাম, কারণ মনে হচ্ছিল একটু জ্বরও আসতে পারে। চলো আজকের মতো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। পরের পার্টে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে, যেখানে আমি শেয়ার করবো কেদারনাথ মন্দিরে গিয়ে কীভাবে পুজো দিয়েছিলাম। তো চলো টাটা সবাইকে, দেখা হবে আবার খুব শিগগিরই।